দক্ষিণ পূর্ব এশিয়ার নীরব রাত হঠাৎই ছিন্ন ভিন্ন হয়ে গেল। সীমান্তের ওপারে কম্বোডিয়ার আকাশে দেখা গেল জ্বলন্ত আগুনের রেখা, থাই যুদ্ধবিমানের অপ্রত্যাশিত আঘাত। মাত্র কয়েক মাস আগেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, আজ তার ছাই উড়ে যাচ্ছে উবন রাজ্জাথানির ধুলোর সঙ্গে। আবারও মুখোমুখি দুটি সেনাবাহিনী, যারা দাবি করছে প্রথম গুলি অপর পক্ষই ছুড়েছে। থাই সেনাবাহিনীর বিবৃতি পরিষ্কার, আমাদের বাহিনীকে লক্ষ্য করে কম্বোডিয়ার দিক থেকে হামলা এসেছে, পাল্টা আঘাত করা ছাড়া অন্য কোনো পথ ছিল না। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই থাই বিমান বাহিনী পূর্বাঞ্চলীয় দুই এলাকায় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। এতে একজন থাই সেনা নিহত এবং কমপক্ষে 4 জন আহত হয়েছে। যুদ্ধবিরতির কাগজ যেন মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ ভিন্ন। তাদের ভাষায়, থাইল্যান্ড কয়েকদিন ধরে সীমান্তে উস্কানি দিচ্ছিল। ভোরে তারা আমাদের দুটি অবস্থানে অকারণে হামলা চালায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কম্বোডিয়া এখনও পাল্টা হামলা করেনি। তারা এটিকে সংযম বলছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সংযম মানে প্রায়ই দুর্বলতা হিসেবে দেখা হয়। থাইল্যান্ড কি সেই ফাঁকটাই কাজে লাগাচ্ছে? থাই সেনাবাহিনী দাবি করেছে, কম্বোডিয়া থাই বেসামরিক এলাকায় BM-21 গার্ড রকেট নিক্ষেপ করেছে। যদিও হতাহত বিষয়ে নিশ্চিত তথ্য নেই, তবে BM-21 একটি 40 ব্যারেলের সোভিয়েত যুগের মার্স। যখন সীমান্তে ব্যবহার হয় তখন তা স্পষ্ট সংকেত দেয়, এখন সীমান্তে গুলি নয়, পূর্ণ মাত্রায় আর্টিলারি যুদ্ধ শুরু। এই অভিযোগে থাইল্যান্ডকে বিমান হামলার চূড়ান্ত সিদ্ধান্তে ঠেলে দিয়েছে। আর এখানেই দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে নতুন মোড়। মাত্র কয়েকদিন আগেই দুই দেশের সীমান্ত 5 দিন ধরে নরক হয়ে উঠেছিল। রকেট, ভারী কামান, মর্টার সব মিলিয়ে অন্তত 48 জন নিহত, 3 লাখ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছিল। তখনই আন্তর্জাতিক মহল ভয় পেয়েছিল, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত যুদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়াকে সিরিয়ার নতুন সংস্করণ বানাতে পারে। শান্তি ফেরাতে ট্রাম্প এবং আনোয়ার ইব্রাহিমকে পর্যন্ত মাঠে নামতে হয়েছিল। অক্টোবর মাসে কুয়ালালামপুরে ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশ শান্তি চুক্তি করলেও বাস্তবে পরিস্থিতি কখনো ঠান্ডা হয়নি। গত মাসে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক থাই সেনা পঙ্গু হয়ে গেলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। থাই সেনাবাহিনী তখনই স্পষ্ট জানিয়ে দেয়, যুদ্ধবিরতি বাস্তবায়ন স্থগিত। এই ঘোষণায় ছিল ঝড়ের আগের নীরবতা। কম্বোডিয়ার রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হুন সেন থাইল্যান্ডকে সরাসরি অভিযুক্ত করেন। তার ভাষায়, থাইল্যান্ডই আগ্রাসী, তারা যুদ্ধ বাধাতে চায়। হুন সেন সেনাবাহিনীকে সতর্ক করে বলেছেন, রেড লাইন ঠিক আছে, প্রয়োজন হলে আমরা জবাব দেব, পুরো বাহিনীকে প্রস্তুত রাখুন। এ বক্তব্য সাধারণ বিবৃতি নয়। হুন সেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম কঠোর নেতাদের একজন। তার কথার মানে, কম্বোডিয়া এখনও গুলি না ছুড়লেও চাইলে দ্রুত এসকেলেশন ঘটাতে সক্ষম। থাইল্যান্ডের সীমান্তবর্তী 4টি জেলা থেকে প্রায় 3,85,000 মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, যার মধ্যে 35,000 জনকে ইতিমধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। এই স্কেলে সিভিলিয়ান ইভাকুয়েশন সাধারণত তখনই ঘটে যখন সেনাবাহিনী মনে করে পরবর্তী 72 ঘণ্টায় বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। থাই সামরিক বাহিনীর গতির ওপর নজর রাখলে দেখা যায়, তারা আর সীমান্ত সংঘর্ষ হিসেবে দেখছে না, বরং কন্ট্রোলড অফেন্সিভ শুরু করেছে। কম্বোডিয়া এবং থাইল্যান্ড যদি পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে কারা এগিয়ে থাকবে? চলুন জেনে নেওয়া যাক। 2024 সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল $1.3 বিলিয়ন। দেশের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা 1,24,300 জন। 1993 সালে সাবেক কমিউনিস্ট বাহিনী ও দুটি প্রতিরোধ বাহিনী একীভূত করে বর্তমানে দেশটির সশস্ত্র বাহিনী গঠন করা হয়। কম্বোডিয়ার স্থলবাহিনীতে প্রায় 75,000 সেনা, 200-র বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় 480টি বিভিন্ন ধরনের আর্টিলারি রয়েছে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অ-ন্যাটো মিত্র থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট 2024 সালে ছিল $5.73 বিলিয়ন। দেশটির সৈন্য সংখ্যা 3,60,000-এর বেশি। এর মধ্যে থাই সেনাবাহিনীতে রয়েছে 2,85,000 সদস্য, যার মধ্যে প্রায় 1,15,000 জন বাধ্যতামূলক সেনার সেবা শেষে যুক্ত হওয়া সৈন্য। সেনাবাহিনীর কাছে রয়েছে প্রায় 400 যুদ্ধ ট্যাঙ্ক, 1,200-এর বেশি সাঁজোয়া যান এবং 2,600-এরও বেশি আর্টিলারি। এছাড়াও সেনাবাহিনীর নিজস্ব বিমান রয়েছে, যার মধ্যে যাত্রীবাহী বিমান, অসংখ্য ব্ল্যাক হক হেলিকপ্টার এবং ড্রোন অন্তর্ভুক্ত। কম্বোডিয়ার বিমান বাহিনীতে 1,500 সদস্য রয়েছে। তাদের বহরে 10টি পরিবহন বিমান ও 10টি পরিবহন হেলিকপ্টার রয়েছে। যুদ্ধ বিমান না থাকলেও দেশটির কাছে রয়েছে 16টি মাল্টিরোল হেলিকপ্টার, যার মধ্যে 6টি পুরনো সোভিয়েত Mi-17 এবং 10টি চীনা নির্মিত জেট-9। থাই বিমান বাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সজ্জিত ও প্রশিক্ষিত বাহিনীগুলোর একটি। এতে 46,000 সদস্য এবং 112টি যুদ্ধ সক্ষম বিমান রয়েছে। এর মধ্যে 28টি F-16 এবং 11টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান অন্তর্ভুক্ত। এছাড়াও রয়েছে অসংখ্য হেলিকপ্টার। কম্বোডিয়ার নৌবাহিনীতে 2,800 সদস্য, যার মধ্যে 1,500 জন নৌ ইনফ্যান্ট্রি। তাদের কাছে রয়েছে 13টি উপকূলীয় টহল জাহাজ এবং একটি অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং ক্রাফট। থাই নৌবাহিনী সংখ্যায় ও শক্তিতে অনেক বড়। এতে প্রায় 70,000 সদস্য রয়েছে। নৌবাহিনীর বহরে রয়েছে একটি বিমানবাহী রণতরী, 7টি ফ্রিগেট এবং 68টি উপকূলীয় টহল জাহাজ। এছাড়া তাদের কাছে আছে কয়েকটি বড় অ্যাম্ফিবিয়াস জাহাজ রয়েছে, যেগুলোতে শত শত সেনা পরিবহন করা যায়। এর বাইরে আরও অন্তত 14টি ছোট ল্যান্ডিং ক্রাফট রয়েছে। নৌবাহিনীর নিজস্ব বিমান ইউনিট ও 23,000 সদস্যের মেরিন কর্পসও রয়েছে। থাইল্যান্ডের সামরিক শক্তি, আর্থিক সক্ষমতা, বিমান ও নৌশক্তির আধুনিকতা কম্বোডিয়ার তুলনায় অনেক বেশি। অন্যদিকে কম্বোডিয়ার রাজনৈতিক নেতৃত্বের বার্তা এবং রেড লাইন ঘোষণা ইঙ্গিত করছে তারা পিছু হটার জন্য প্রস্তুত নয়। তাই দুই দেশের ক্ষমতার অসমতা যেন বাস্তবতা, তেমনি প্রতিরোধের মনস্তত্ত্ব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে যে উত্তেজনা আবারও জ্বলে উঠেছে, তা শুধু দুই দেশের সীমাবদ্ধ সংঘর্ষ নয়, এটি পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা কাঠামোকে নড়িয়ে দেওয়ার মতো একটি সংকট। যুদ্ধবিরতি উপেক্ষা করে বিমান হামলা, রকেট নিক্ষেপের অভিযোগ, ম্যাস ইভাকিউশন, সব মিলিয়ে স্পষ্ট হয়ে গেছে যে সীমান্ত আর কেবল সীমান্ত থাকছে না, এটি দ্রুত একটি পূর্ণমাত্রার সামরিক দ্বন্দ্বে রূপ নিতে পারে। প্রিয় দর্শক, থাইল্যান্ডের আকাশ থেকে নেমে আসা আগুন আর কম্বোডিয়ার সীমান্তে জমে থাকা উত্তেজনা, সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই, এই সংঘাত কি আবারও পুরো অঞ্চলকে সামরিক আগুনে জড়িয়ে ফেলবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি থামিয়ে দেবে দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন এক যুদ্ধের সূচনা? আপনার মতামত কমেন্টে জানান। থাইল্যান্ড ও কম্বোডিয়া নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।